স্বাস্থ্য দুরন্তমন। রোগ জীবাণুকে পরিবারে আমন্ত্রণ জানানো খুবই সহজ, কিন্তু বিদায় দেয়া খুব কঠিন। আমরা চাই সকল পরিবারের সুস্থতা। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো শিশুর নিউরো সমস্যা নিয়ে। সাথে আছেন শিশু নিউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার লাইলা আরজুমান বানু। আপা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপা, আমরা ইদানিং প্রায় শুনতে পাই বিভিন্ন পরিবারে শিশুর নিউরো সমস্যা হয়েছে। শিশুর নিউরো সমস্যা মানে কি? আসলে নিউরো সমস্যা বা নিউরোলজিক্যাল সমস্যা বলতেই আমরা বুঝি যে এটা ব্রেনের সমস্যা বা মস্তিষ্কের সমস্যা। তো শিশুর নিউরোর সমস্যা আসলে অনেক রকম হয়ে থাকে। কোনোটা জন্মগতভাবে হয়ে থাকে, কোনোটা জন্মের পরে হয়ে থাকে। তো কমন আমরা যে নিউরো সমস্যাগুলো সচরাচর পেয়ে থাকি সেগুলো হচ্ছে যে একটা হলো সেরিব্রাল পলসি, একটা হচ্ছে এপিলেপসি বা মৃগী রোগ, কোনো বাচ্চার স্পিচ ডিলে, স্পিচ ল্যাঙ্গুয়েজ ডিলে, তারপরে কোনো বাচ্চার জন্মগত কিছু সমস্যা, স্পাইনা বাইফিডা, মাথার ইনফেকশন যেটা আমরা মেনিনজাইটিস এনকেফালাইটিস বলি। আবার বাচ্চাদের স্ট্রোকও হতে পারে, স্ট্রোক একটা সমস্যা। এছাড়া আরও কিছু সমস্যা আছে, যেমন বাচ্চাদের নিউরোমেটাবলিক ডিজিজ, নিউরোডিজেনারেটিভ ডিজিজ, এগুলো অনেক সমস্যা নিয়ে বাচ্চারা আসলে আমাদের কাছে আসে। আপা বলছিলেন যে কিছু জন্মগত আবার কিছু জন্মগত নাও হতে পারে। তো সেক্ষেত্রে আসলে আমরা কোনটা জন্মগত নয় এ বিষয়ে যদি একটু করে কিছু বলতেন। আচ্ছা, জন্মগত সমস্যা সাধারণত বাচ্চারা জন্মের পরপরই যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে। দেখা যায় যে নিউরো সমস্যার মধ্যে একটা কমন সমস্যা বাচ্চাদের হয় যে বাচ্চার জন্ম হওয়ার পরে আমরা দেখতে পাই যে তার আমাদের পিঠে যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের কোথাও হাড়ের সমস্যা বা চামড়ার সমস্যা আছে। তো সেই সমস্যার জন্য কি হয়েছে যে মেরুদণ্ডের ভিতরে আমরা জানি যে আমাদের স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু থাকে, সেই দ্বারা যেটাকে বাংলায় বলে। তো সেটা ওই যেই ডিফেক্টটা থাকে মেরুদণ্ডের হাড়িতে বা চামড়ার মধ্যে সেটা দিয়ে বের হয়ে আসে। এটার সাথে আবার অনেক সময় বাচ্চার ব্রেনে পানি জমতে পারে। হ্যাঁ, যে অনেক সময় ব্রেনে পানির জমার সমস্যাটা জন্ম থেকে হতে পারে। এই সমস্যার সাথে বাচ্চা দেখা যায় যে বাচ্চার দুই পায়ে কোনো শক্তি থাকে না, বাচ্চা দুই পা নাড়াতে পারে না, বাচ্চার প্রস্রাব পায়খানার কোনো কন্ট্রোল থাকে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলো নিয়ে বাচ্চা জন্মগতভাবে আমাদের কাছে আসে এবং এগুলার খুব জরুরি এবং জরুরি ভিত্তিতে আসলে চিকিৎসা করানো দরকার। আপা, তার মানে হচ্ছে জন্মগত যেই নিউরো সমস্যাগুলো আমরা দেখতে পাই সেগুলো খুবই দ্রুত বা তাৎক্ষণিকভাবেই চিকিৎসা করতে হবে, না হলে বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে বাচ্চার। এবং ওই যে আমি যেটা বললাম যে পা দুর্বল থাকে বা প্রস্রাব পায়খানার যে কন্ট্রোলটা থাকে না বাচ্চার, তো এটা যদি ইমিডিয়েট আমরা চিকিৎসা না করি এখানেও আসলে সমস্যা হয় যে তার প্রস্রাবে ইনফেকশন হয়ে যায়, আরও বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়। সেজন্য এটা আমাদের তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন। আপা, এই সমস্যাগুলো যাতে না হয় সে ব্যাপারে কোনো প্রতিরোধের ব্যবস্থা কি রয়েছে? এটা আসলে স্পাইনা বাইফিডা যেটা, এটা আমরা কিছুটা প্রতিরোধ করতে পারি। হ্যাঁ, কোনো পিতামাতার যদি একটা বাচ্চা এরকম হয়, তো ভবিষ্যতে যাতে এরকম না হয় তাহলে তাকে গর্ভাবস্থার পূর্বেই আমরা ফোলিক অ্যাসিড জাতীয় একটা ওষুধ আছে, এটা আমরা দিয়ে থাকি। তো এটা দিলে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। মা যখন গর্ভাবস্থায় থাকে যাতে এই সমস্যা না হয় আমরা কিছু ওষুধ অ্যাভয়েড করতে বলি, যেমন ভিটামিন এ বা রেডিয়েশন বা কোনো এক্সরে বা এ ধরনের কোনো কিছু করতে আমরা নিষেধ করি, তাতে অনেকাংশে এই রোগগুলো প্রতিরোধ করা সম্ভব। আপা, তাহলে জন্মগত যে নিউরো রোগগুলো কিছু কিছু ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব। আপা, তাহলে জন্মগত নয় যে নিউরো রোগগুলো সেগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু জন্মগত নয় এরকম আরেকটা যেটা আমাদের কমন বাচ্চারা নিয়ে আসে, একটা হচ্ছে সেরিব্রাল পলসি। সেরিব্রাল পলসি এটা জন্মগত নয় বলাটাও আসলে মুশকিল, কারণ এটার কারণটা অনেক কারণ এটা গর্ভ অবস্থায় হতে পারে, জন্মের সময় হতে পারে এবং জন্ম পরবর্তীতে যে কোনো সমস্যার জন্য সেরিব্রাল পলসিটা হয়।
গর্ভাবস্থায় যদি তার ব্রেনটা ঠিক মতো তৈরি না হয়, যে তার ব্রেনের ডেভেলপমেন্টটা ঠিক মতো না হয়, মার অপুষ্টি থাকে বা অনেকগুলা মাল্টিপল প্রেগনেন্সি যেটা আমরা বলি এটা থাকে, মার যদি কোনো হাইপার টেনশন থাকে, মানে প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা যদি থাকে, মার খিঁচুনি রোগ থাকে বা কোনো ওষুধ খেয়ে থাকেন, সেক্ষেত্রে বাচ্চার মানে জন্মের সময় তার ব্রেনের সমস্যা হতে পারে, তার অ্যাসফিক্সিয়া হতে পারে, তো বাচ্চার এটা থেকে সেরিব্রাল পলসির দিকে যেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে জন্মের সময় বাচ্চাটা যদি সময়ের আগে ডেলিভারি হয়ে যায়, হ্যাঁ, যেটাকে আমরা প্রিটার্ম ডেলিভারি বলি, তো এই ধরনের বাচ্চার ক্ষেত্রেও এক ধরনের সেরিব্রাল পলসি হয়। আবার জন্মের সময় যেটা বললাম যে কানতে দেরি করলে ব্রেনে একটা পার্মানেন্ট সমস্যা হয়ে যায়, সেটার জন্য হয়। এবং জন্মর পরবর্তী সময় কি হয় যে বাচ্চার যদি জন্ডিস হয়, ইনফেকশন হয়, খিঁচুনি হয়, আমরা যেটাকে নিওনেটাল সেপসিস বলি, যে অনেক দিন বাচ্চাকে যে এনআইসিইউতে কোনো কারণে থাকতে হয়, তো এইসব বাচ্চাগুলোর ক্ষেত্রে এই সেরিব্রাল পালসির প্রবণতাটা অনেক বেশি হয়। এই সেরিব্রাল পালসি, এই যে রোগটা, আমি বাসায় একজন মা বা বাবা হিসেবে কিভাবে বুঝবো যে আমার সন্তানের হয়তো বা এই রোগ রয়েছে? সেরিব্রাল পালসির বাচ্চাগুলা সাধারণত দেখা যায় যে যে বয়সে একটা বাচ্চার যা করার কথা ছিল ঠিক সেইভাবে সে বাড়ছে না। যেমন আমরা এই সেরিব্রাল পালসিটাকে একটা বলি যে এটা হলো নন প্রোগ্রেসিভ মোটর ডিসঅর্ডার। তার মানে কি যে তার ব্রেনের যে সমস্যাটা হয়েছে সেটা একবারই হয়েছে, হয়তো জন্মের আগে, জন্মের সময় বা জন্মের পরে একটা মানে, এবং একটা ডেভেলপিং ব্রেন। আমরা জানি যে ব্রেনটা ডেভেলপ করে 5 বছর বয়স, এবং ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট হচ্ছে প্রথম 2 বছর 3 বছরের মধ্যে। তো এই ডেভেলপিং ব্রেনে যদি কোনো কারণে কোনো ইনসাল্ট হয়, মানে কোনো সমস্যা হয়, তো সেই সমস্যাটা হয়তো একবারই হয়েছে, হ্যাঁ, সেজন্য এটাকে আমরা বলি নন প্রোগ্রেসিভ ডেভেলপিং ব্রেন। তো তার থেকে কিন্তু বাচ্চার সেরিব্রাল পলসি হয়। তো আর এটার সাথে কি হয় যে তার মোটর, মানে একটা বাচ্চার যে সময় তার ঘাড় সোজা করার কথা সে সময় করছে না। একটা নর্মালি একটা বাচ্চা 3.5 মাসে ঘাড়টা সোজা করে, 5 মাসে যে উপুর হয়, 6-7 মাসে যে বাচ্চাটা বসে, 1 বছরে বাচ্চাটা ধরে ধরে দাঁড়ায় বা আমরা যেটাকে বলি হামাগুড়ি দেয়, বাচ্চা ক্রল করে, হ্যাঁ, তারপর 1.5 বছরে বাচ্চা কিন্তু ভালোভাবে হাঁটতে পারে। তো এগুলো যখন একটা বাচ্চা করে না, তখনই আমাদের ধারণা করতে হয় যে হয়তো বাচ্চাটা সেরিব্রাল পলসি কিনা, বা চিকিৎসকের পরামর্শ, মানে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তখন আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যেমন তার মৃগী রোগ বা এপিলেপসি থাকতে পারে। এই বাচ্চাগুলো অনেক সময় চোখে ঠিক মতো দেখে না, কানে ঠিক মতো শোনে না, ঠিক আছে। তারপরে তাদের বুদ্ধিটা হয়তো অন্য বাচ্চাদের মতো না, অন্য বাচ্চাদের তুলনায় কম। এখন সব সেরিব্রাল পলসির বাচ্চাদের আবার বুদ্ধি কম না, মানে এটার অনেকগুলো টাইপ আছে। তো কিছু কিছু বাচ্চার বুদ্ধির সমস্যা হতে পারে, কেউ হয়তো কথা বলতে পারছে না, হ্যাঁ। তো এই বিভিন্ন ধরনের সমস্যাগুলো সেরিব্রাল পলসির বাচ্চাগুলোর থাকে। তো সেক্ষেত্রে আসলে এই যে বিভিন্ন ধরনের যে প্রকাশ, সব ক্ষেত্রেই কি চিকিৎসা ব্যবস্থা একই রকম হবে সেরিব্রাল পালসির ক্ষেত্রে? এক একটা বাচ্চা এক এক রকম, হ্যাঁ। যেমন যে বাচ্চাগুলো খুব আগে জন্মগ্রহণ করে, প্রিটার্ম যে বাচ্চাগুলো হয়, সে বাচ্চাগুলোর মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তার 2 পায়ে সমস্যা, যেটাকে আমরা ডাইপ্লেজিক সিপি বলি। তার মানে 2 পায়ে তার সমস্যা, কিন্তু এই বাচ্চাগুলোর মানে বুদ্ধি খুব ভালো থাকে, এই বাচ্চাগুলোর খিঁচুনি বা এই ধরনের সমস্যা অত থাকে না। এটা এক ধরনের। আবার যে বাচ্চাটা মানে ফুল টার্মে হচ্ছে কিন্তু জন্মের সময় অনেক সময় কানতে দেরি করেছে, তো সেই বাচ্চাটা কি হয় যে তার মানে খুব সিভিয়ার ফর্মে তার ব্রেনের ইনজুরিটা তখন হয়। তো তাদের 4 হাত পায়ে সমস্যা থাকে, 4 হাত পায়ে দেখা যায় যে অনেক শক্ত, ঠিক আছে। তো এই বাচ্চাগুলোর চিকিৎসা পদ্ধতি একরকম, এবং এই বাচ্চাগুলোর সাথে অনেক ধরনের সমস্যা থাকে। তার চোখে দেখা, কানে শোনা, খিঁচুনি, বুদ্ধি, এগুলো সব কিছুর সমস্যা তাদের বেশি থাকে। আবার কোনো কোনো বাচ্চা, যেটা আমি বললাম যে জন্ডিসটা যদি হয় অনেক বেশি পরিমাণে, তো তাদের ক্ষেত্রে আবার কি হয়, তাদেরও দেখা যায় যে বুদ্ধিটা মোটামুটি ভালো থাকে, এবং এই বাচ্চাগুলোর একটা অস্বাভাবিক একটা মুভমেন্ট হয় হাতে পায়ে,
যেটাকে আমরা ডিস্টোনিয়া বলি বা ডিস্টোনিক সিবি বলি, তাদের চিকিৎসা পদ্ধতি একরকম। এই বাচ্চাদেরও খিঁচুনিটা একটু কম থাকে। আবার কোনো কোনো বাচ্চার সবগুলো মানে মিক্সড হতে পারে, যে তাদের শক্ত বাচ্চা আবার বুদ্ধিও কম, এগুলোর মিক্সড হতে পারে। যখন একটা বাচ্চা আসে তখন আমরা তাকে অ্যাসেস করি যে তার কোথায় কোথায় সমস্যা বা কী ধরনের সমস্যা। এটা করার পরে আমরা তারপরে তাকে চিকিৎসার জন্য দেখি যেগুলো। আর বাচ্চাদের সেরিব্রাল পলসির যে চিকিৎসাটা, সেটা আসলে কারো একার কাজ না। হ্যাঁ, এটা একটা সামগ্রিক একটা টিম ওয়ার্ক, যেটাকে আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি টিম ওয়ার্ক। এখানে একজন পেডিয়াট্রিশিয়ান মানে একজন শিশু বিশেষজ্ঞ থাকবেন, একজন শিশু নিউরোলজিস্ট থাকবেন, একজন ফিজিওথেরাপিস্ট থাকবেন, একজন ডেভেলপমেন্টাল থেরাপিস্ট থাকবেন, একজন অকুপেশনাল থেরাপিস্ট থাকবেন, তারপরে তার বুদ্ধি বিকাশের জন্য একজন সাইকোলজিস্ট থাকবেন, এবং সর্বোপরি মানে সোশ্যাল যে ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট তারা থাকবেন, তারপরে স্পেশাল এডুকেটর থাকবেন। তো একটা সামগ্রিক টিম ওয়ার্কের মাধ্যমে যেই বাচ্চা যেটা দরকার সেভাবে আমরা আসলে ওদেরকে ট্রিটমেন্ট করে থাকি। আপা, চিকিৎসার মাধ্যমে এটা কি সম্পূর্ণ সুস্থতা অর্জন করা সম্ভব? হ্যাঁ, সুস্থতা অর্জন করা সম্ভব বলতে এটাই যে আমি যে এতক্ষণ যে টাইপগুলা বললাম, এর মধ্যে যেটা ডায়াপ্লেজিক সিপি, যার শুধু পায়ের সমস্যা, সেই বাচ্চার প্রগনোসিস তো খুবই ভালো। এই বাচ্চাকে আমরা যদি নিয়মিত থেরাপি দেই, সে কিন্তু একসময় হাঁটতে পারে। হ্যাঁ, আমরা যদি ছোটোবেলা থেকে তাকে থেরাপিস্টের কাছে পাঠিয়ে তাকে নিয়মিত থেরাপি দিই, তাহলে সে বাচ্চাটা হাঁটতে পারবে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। আবার কোনো কোনো বাচ্চার হেমিপ্লেজিক থাকে, মানে এক সাইডে দুর্বলতা থাকে। এই বাচ্চাগুলোকে আমরা যদি ঠিকমতো থেরাপি দেই, তাহলে সেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। মানে কোনো বাচ্চার যদি মানে বুদ্ধিমত্তাটা খুব বেশি কম না হয়, তাহলে সে বাচ্চাগুলো থেরাপির মাধ্যমে অনেক ইমপ্রুভ করে, কারণ এটা একটা নন প্রোগ্রেসিভ ডিজিজ। মানে তার ব্রেনের যে সমস্যাটা সেটা কিন্তু এক জায়গায় আছে। এখন আমরা যদি থেরাপি দিই, তার ব্রেনে তো ভালো জায়গায়ও আছে, সমস্যা এক জায়গায় হয়েছে। তো আমরা যদি খুব আর্লি মানে একটা বাচ্চা হয়তো 4 মাস বা 3 মাসে আমরা যদি বুঝি যে বাচ্চাটার সমস্যা হচ্ছে, তো তখন থেকেই আমরা যদি তাকে আর্লি স্টিমুলেশন, আর্লি থেরাপি শুরু করি, তো এই বাচ্চাগুলো অনেকাংশে ভালো হয়ে যায়। কিন্তু আমরা যদি থেরাপি না দিয়ে বসে থাকি, তাহলে কিন্তু ও কিছুই শিখবে না, ওর ব্রেন স্টিমুলেশনও যাবে না, তখন কিন্তু সে আরও শক্ত হয়ে যাবে, তার কমপ্লিকেশনগুলো আস্তে আস্তে বাড়তেই থাকবে। আপা, সেরিব্রাল পালসি নিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, এবং এটা আসলে প্রায়শই শোনা যায়, খুব কমন একটা সমস্যা শিশুদের নিউরোলজিক্যাল। তো এছাড়াও আর কি কি ধরনের কমন সমস্যা থাকতে পারে? সেরিব্রাল পালসি একটা নিউরোলজিক্যাল সমস্যা। এছাড়াও ব্রেনের ইনফেকশন হয়, বাচ্চাদের স্ট্রোক হয়, বাচ্চারা অনেক সময় মাথা ব্যথা নিয়ে আসতে পারে। হ্যাঁ, এগুলো নিয়েও বাচ্চারা আসতে পারে আমাদের কাছে। আপা, স্ট্রোক কথাটা শুনে আমার একটু কানে লাগলো যে স্ট্রোক তো সাধারণত আমরা বড়দের ক্ষেত্রে দেখেছি, শিশুদেরও স্ট্রোক হয়? হ্যাঁ, এবং বড়দের ক্ষেত্রে স্ট্রোকের আসলে কিছু স্পেসিফিক কারণ থাকে, কিন্তু বাচ্চাদের আসলে আমরা অনেক স্ট্রোক পাই। এটা হচ্ছে যে মানে মানুষের কাছে হয়তো একটু শোনা যায় যে বাচ্চাদের আবার স্ট্রোক কেন, কিন্তু বাচ্চাদের এত কারণ স্ট্রোকের যে বলে শেষ করা যাবে না। বাচ্চারা দেখা যায় যে জন্মের সময়ই যদি তার কোনো জন্মগত সমস্যা থাকে, যেমন তার যদি কোনো ব্লিডিং ডিসঅর্ডার থাকে, আমাদের যে রক্ত জমাট বাঁধা বা রক্ত ব্লিডিং হয়, এগুলোতে কোনো সমস্যা থাকে, তখন একটা স্ট্রোক হতে পারে। এবং পরবর্তীতে বাচ্চা যখন হাঁটতে শিখবে, দেখবে যে মা যে এক সাইডে তার দুর্বল। তো এটা কিন্তু সেই পেরিনেটাল মানে একদম গর্ভ অবস্থায় বা যখন জন্মগ্রহণ করছে তখনই কিন্তু তার স্ট্রোকটা হয়ে গিয়েছে। আবার এই রক্তের সমস্যার জন্য পরবর্তীতেও সে যে কোনো সময় স্ট্রোক হতে পারে। তারপরে বাচ্চাদের একটা কমন সমস্যা যে অ্যানিমিয়া হয়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো তার যদি আয়রন বা এ ধরনের কোনো সমস্যা থাকে, সেটা থেকে হতে পারে। তারপরে তার হচ্ছে হার্টের যদি কোনো অসুখ থাকে, আমরা জানি যে বাচ্চাদের অনেক জন্মগত হার্টের সমস্যা থাকে, যেগুলোকে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বলি। এগুলা থেকে কিন্তু বাচ্চার স্ট্রোক করতে পারে। আবার বাচ্চার অনেক সময় যে আমাদের যে ব্রেনে যে ব্লাড ভেসেলগুলো আছে, এগুলোতে অ্যাবনর্মালিটি থাকতে পারে। হ্যাঁ, তো ওখান থেকে অনেক সময় সেগুলো বন্ধ হয়ে যেটা ইনফেকশন হয়ে স্ট্রোক হতে পারে, অথবা ব্রেনে যদি কোনো অ্যাবনর্মাল রক্তনালী থাকে, এটা হয়তো প্রকাশ পাচ্ছে না, কোনো এক সময় যে হঠাৎ করে সেখানে ব্লিডিং হলো ব্রেনের ভিতরে,
তো বাচ্চাদের স্ট্রোকের কারণ আসলে একটা না, অনেকগুলা। এই জন্য আমাদের একটা স্ট্রোকের বাচ্চা আসলে অনেক রকম পরীক্ষা করে তার কারণটা খুঁজে বের করতে হয়। আপা, বড়দের স্ট্রোকের যে লক্ষণ, ছোটদের স্ট্রোকের ক্ষেত্রেও কি উপসর্গ একই? হ্যাঁ, মানে স্ট্রোক তো আসলে হঠাৎ করে কোনো জায়গায় দুর্বল হয়ে যাওয়া, এক সাইডে বা দুই পায়ে বা এরকম দুর্বল হয়ে যাওয়া। অনেক সময় বাচ্চা হয়তো খেলাধুলা করছিল, খেলাধুলা করতে করতে পড়ে গেল এবং পরে মা বা পিতামাতা তুলে দেখলো যে তার এক সাইডে বাচ্চা হাত নাড়ছে না বা পা নাড়ছে না, তখন আমাদের কাছে নিয়ে আসে। তো তখন দেখা যায় যে বাচ্চার আসলে স্ট্রোক। আবার অনেক সময় হয় যে বাচ্চা কয়েকদিন ধরে মাথা ব্যথা বলছে, মাথা ব্যথা থাকতে থাকতে হঠাৎ করে এক সাইড দুর্বলতা। আবার বাচ্চার স্ট্রোকের আরেকটা কারণ হচ্ছে ইনফেকশন, ব্রেনে যে কোনো ইনফেকশন থাকলে হঠাৎ করে সেখান থেকে স্ট্রোকও হতে পারে। আপা, এক্ষেত্রে আসলে জানতে চাই যে বড়দের স্ট্রোক ছোটদের স্ট্রোক লক্ষণগুলো অনেকখানি মিলে গেল, চিকিৎসাটাও কি একই রকম? না, কারণও আলাদা এবং চিকিৎসাও আলাদা। তো আমরা যখন কারণটা খুঁজে পাই তখন সেই কারণের স্পেসিফিক চিকিৎসা দিই। যদি কোনো বাচ্চার ওই যে বললাম যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, তাহলে আমরা তার সেটা কারেকশন করি। আর কোনো বাচ্চার যদি হার্টের অসুখ থাকে তাহলে সেই হার্টের সমস্যাটার জন্য আমরা কোনো হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেই বা উনি যেভাবে চিকিৎসা করবেন সেটা করেন। বাচ্চার যদি কোনো মেটাবলিক ডিজিজ থাকে তাহলে মেটাবলিক যে কোন ধরনের সেই রোগটা সেটা আমরা আইডেন্টিফাই করতে হয়, করে সেটার জন্য আমরা যা যা দেওয়া সেটা দেই। যেমন একটা ডিজিজ আছে, রোগ আছে যেটাকে আমরা মাইটোকন্ড্রিয়াল ডিজিজ বলি। এটা বড়দেরও হতে পারে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বেশি। তো মাইটোকন্ড্রিয়াল ডিজিজে যদি এরকম স্ট্রোক নিয়ে বাচ্চা হঠাৎ করে আসতে পারে, তো আমরা যদি এটা আইডেন্টিফাই করতে পারি তখন আমরা কিছু তাকে একদম হয়তো স্পেসিফিক চিকিৎসা নেই, কিন্তু কিছু সাপ্লিমেন্ট, কিছু ভিটামিন বা কিছু এনজাইম এগুলো আমরা দিয়ে থাকি। তো আমরা আসলে কারণ অনুযায়ী বাচ্চাদের চিকিৎসাটাও এরকম হয়। আপা, এই বিভিন্ন ধরনের যে নিউরো সমস্যা সেগুলো যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয় তাহলে পরবর্তীতে কি কি জটিলতা হতে পারে? এগুলো আসলে সঠিক সময়ে চিকিৎসা অবশ্যই করতে হবে এবং যেহেতু এটা নিউরো সমস্যা, নিউরোলজিক্যাল মস্তিষ্কের সমস্যা, এবং আমরা যদি ঠিকমতো সঠিক সময়ে চিকিৎসা না করি বাচ্চাটার বুদ্ধি বিকাশ ঠিকমতো হবে না। বাচ্চাটার মানে কানের শোনা বন্ধ হয়ে যেতে পারে, বাচ্চাটা কথা বলা শিখবে না, বাচ্চার এটা থেকে সে মৃগী রোগ হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আসলে হয়। এবং বিশেষ করে বাচ্চার মানে বিকাশজনিত সমস্যাটা খুবই হতে পারে। আপা, আজকে আমরা বিভিন্ন ধরনের নিউরো সমস্যা নিয়ে কথা বললাম। নিউরো সমস্যা নিয়ে মা বাবার উদ্দেশ্যে আপনি যদি আরও কিছু যুক্ত করতে চান? তো যদি কোনো বাচ্চার অ্যাবনর্মাল কিছু মানে অস্বাভাবিক কিছু থাকে, সাথে সাথে আসলে তাকে হাসপাতালে নেওয়া উচিত এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ ব্রেন আমাদের কি বলবো যে একটা ভাইটাল অর্গান, এবং এখানে যদি কোনো সমস্যা হয় কখনো সেটা স্থায়ীভাবে থেকে যায়। তো সেজন্য বাবা মার যদি মনে হয় যে বাচ্চার কোনো সমস্যা, তার অতি সত্বর তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, দেরি না করে। আপা, আপনার সাথে আজকে কথা বলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং দুরন্ত টিভিকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কথা হলো শিশুর নিউরো সমস্যা নিয়ে। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সন্তানদের ভালো রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।